জিসান ভাইয়ের জন্য মেয়ে দেখে সবাই খুব খুশি মনে ফিরে আসলো। মেয়ের সবার পছন্দ হয়েছে। আগামীকাল মেয়ের বাড়ি থেকে লোক আসবে। আম্মু ফুপিকে দেখলাম এসেই ব্যস্ত হয়ে পড়েছে। কি কি আয়োজন হবে তার লিস্ট তৈরি করছে। দিয়া আরিফ মেয়ের ছবি নিয়ে গবেষণা করছে। আপু, মেয়ের ছবি দেখবি না? আমার দেখতে ইচ্ছে করছে না, আবার আগ্রহও হচ্ছে। ভদ্রতার খাতিরে না হয় দেখলামই। সুন্দর না? ছবি দেখার সময় বুঝলাম জিসান ভাই এসেছে। উনাকে শুনিয়েই বললাম, বাহ, খুব সুন্দর তো, খুব মানাবে। জিসান ভাই কিছু বলল না। আরিফকে ইশারা করতেই আরিফ উঠে চলে গেল উনার সাথে। দিয়া আবারও ছবি দেখায় মনোযোগ দিয়ে বলল, আপু দেখেই ছবিটা। ধুর, তুই দেখো বলেই আমি উঠে চলে গেলাম। আরিফ আর দিয়া আমার ছোট হলেও আমাকে তুই তুই করেই ডাকে। আব্বু আম্মু অনেক চেষ্টা করেছে চেঞ্জ করতে, কিন্তু আমার ভালোই লাগে, তাই চেঞ্জ করতে দেইনি। রাতে ফুপি আর জিসান ভাই আমাদের সাথেই খেলেন। খেয়ে জিসানতে বসে আব্বু বলল, জিসান, কাল দুপুরে কিছু মেহমান আসবে, তুই কোথাও বের হবি না। ভাই শুধু ঘাড় নাড়িয়ে সায় দিল। পরদিন সকালে গরমে ছটফট করতে করতে ঘুম ভাঙল। ভেবেছিলাম ইলেকট্রিসিটি নেই, পরে দেখি না, আমার রুমের ফ্যান অফ। এই কাজ আম্মু ছাড়া কেউ করেনি। আমাকে ঘুম থেকে তোলার এই টেকনিক আম্মুর ভালো জানা আছে। কিন্তু এত সকাল সকাল কেন? উঠে বসলাম, কিন্তু চোখ খুলতে পারছি না। ফ্যানের সুইচটা দিয়ে আবার শুয়ে পড়লাম। আম্মু, আম্মু, দেখে যাও। চিল্লানি শুনে ধরফর করে উঠে বসলাম। ভাবলাম কি বিপদ হলো। তাকিয়ে দেখি বিপদ আমার সামনে। কি হয়েছে? কি হয়েছে? ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? এর মধ্যে আম্মু হাজির। আম্মু দেখো, আপু ফ্যান অন করে আবার ঘুমাচ্ছে। আম্মু, এত সকাল সকাল কেন এমন করো? শান্তিতে একটু ঘুমাতে দিলে না? 7টা বাজে, আরও ঘুম বাকি আছে। সারা রাত ঘুমাসনি, ঘুমাবি কি করে? আজ থেকে তোর মোবাইল আর ল্যাপটপ আমার কাছে জমা দিয়ে ঘুমাতে আসবি। আমি খেটে মরি, উনার ঘুমাতে ঘুমাতে ক্লান্ত। সারা বছর ঘুমিয়ে। শুরু হয়ে গেছে আমার আম্মুর রেকর্ডিং, সেই একই কাহিনী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন বলো আজ এত সকাল সকাল তুললে কেন? আজ যে গেস্ট আসবে খবর আছে তোর? তো আমি কি করব? তুই কি করবি মানে? আমি কি করব মানে উনারা জামাই দেখতে আসবে। কনে দেখতে আসলে বুঝতাম। সকাল সকাল উঠে রূপচর্চায় লেগে পড়তাম। দেখিয়া সকাল সকাল মেজাজ খারাপ করবি না আমার। এতগুলো মানুষের রান্না করা বাকি, কখন শেষ করব আল্লাহই জানেন। আর এইসব গোছগাছ কে করবে? তোর ফুপিকে দিয়ে করাবি। ফুপি কেন করবে? মানুষ তো আছেই, তারা করুক। আমি ঘুমাবো, যেতে পারবো না। আম্মু আমার দিকে যে দৃষ্টিতে তাকালেন। আচ্ছা বলো কি করতে হবে? আম্মু সব কাজ বুঝিয়ে দিলেন। আমি আর দিয়া সুমি আপাকে নিয়ে ড্রয়িং রুম সহ সারা বাড়ির সব গোছগাছ করব। সুমি বয়সে দিয়ার কাছাকাছি প্রায়, আমাদের বাড়িতে থাকে। মা জননীর কথা মতো কাজে লেগে পড়লাম। জিসান ভাইয়ের বিয়ে বলে কথা। আম্মু আর ফুপি কিচেন সামলাচ্ছে। প্রায় 12:30 বাজে। এমন সময় আব্বু কোথা থেকে এসে আম্মুকে আর ফুপিকে থাকলেন। আমি কিচেনের সামনে দিয়ে যাচ্ছিলাম। আমাকে দেখেই আম্মু ডাক দিলেন, এই হিয়া, একটু এদিকে আয়। হ্যাঁ বলো। তোর আব্বু ডাকছে, তুই একটু মাছটা উল্টে দিস, না হলে পুড়ে যাবে। আচ্ছা, আমি দিচ্ছি, যাও তোমরা। আম্মু আর ফুপি চলে গেল। আচ্ছা, সত্যিই কি জিসান ভাই বিয়ে করবেন? অন্যবার তো মেয়ে দেখতে যাবার কথা শুনলেই রেগে যেতেন। এবার ইদানিং একটু বেশি অ্যাভয়েড করছেন আমাকে। নিজে থেকে যেন একটা গ্যাপ রেখে চলছেন। আমার সাথে কেন এমন করে? আমার ভেতরটা কেমন করছে। আহ, গরম ফ্রাই প্যানটা হাতে লেগে অনেকটা পুড়ে গেছে, খুব জ্বালা করছে। চোখে পানি এসে গেছে। কি হয়েছে? হা ফুপি, এই তুলে নিচ্ছি। মাছগুলো তুলে রাখলাম।
এগিয়ে হাত জ্বলে যাচ্ছে, সেটা ফুপিকে আর দেখায়নি। একদিকে পোড়ায় আগুনের আঁচ লেগে আরও বেশি জ্বালা করছে। দুপুরে মেহমান আসলো। সারাদিন জিসান ভাই উনার রুমেই ছিলেন। উনারা আসার পরেও বের হয়নি। লাঞ্চের সময় বের হয়ে আসলেন। আব্বু, আম্মু, ফুপিসহ মেহমানদের সাথে লাঞ্চ করলেন। তারপর জরুরি কাজ আছে বলে উঠে পড়লেন। আমি বেলকনিতে দাঁড়িয়েছিলাম। রুমে যাবার সময় যখন দেখলেন আমি এখানে, উনি আসলেন। এখানে কি করছিস? কিছু না। হাতে কি হয়েছে? আমার হাতটা একটু আড়ালেই ছিল। তেমন কিছু না, একটু পুড়ে গেছে। দেখি বলেই টেনে আমার হাত দেখলেন। এটা তোর একটু মনে হচ্ছে? কিভাবে পুড়ল? ফ্রাই প্যান লেগেছিল। আয় আমার সাথে। কোথায়? জাহান্নামে। কেন যেতে আপত্তি আছে? এই লোকটা সোজা করে মনে হয় কথা বলতে শিখেনি। আমাকে টেনে রুমে নিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্স খুলে ঔষধ লাগিয়ে দিচ্ছে। কই থেকে কাজ করিস? হাতে লাগে কিভাবে? করতে পারিস না তো যাস কেন? আমি তাকিয়ে তাকিয়ে দেখছি উনি ঔষধ লাগিয়ে দিচ্ছেন। করতে পারি না কে বলল? আমি খুব ভালোই রান্না করতে পারি। জানি জানি, একটু সাবধানে করতে পারিস না। কতটুকু পুড়ে গেল? নিশ্চয়ই খুব জ্বালা করছে। করছে তো, খুব জ্বালা করছে। জিসান ভাই একবার শুধু তাকালেন আমার দিকে। রেডি হয়ে নে। কেন? আমার সাথে বের হবি। এখন? তো কখন? বাসায় গেস্ট আছে। এখন বের হব কিভাবে? গেস্ট আছে তো তোর কি প্রবলেম? তোকে দেখতে আসছে। সেজেগুজে সামনে যাবি? আবার তেরা তেরা কথা শুরু করেছে। সোজা কথা কি বের হয় না মুখ থেকে? আমার কিছু না, তবে আমার পেটেও জ্বালা করছে। পেটে জ্বালা করছে কেন? খিদে পেয়েছে। আমি খাইনি এখনো। এত সময় হয়ে গেছে খাসনি। যা তাড়াতাড়ি খেয়ে আয়। গেস্ট এসেছে জিসান ভাইকে দেখতে। এখন উনাদের সামনে আমাকে নিয়ে উনি বেরিয়ে যাবেন, এটা ভালো দেখায় না। উনার কি না কি ভাববেন। যদিও জিসান ভাই কখনো কারো ভাবনার তোয়াক্কা করেন না, কিন্তু আমার কাছে ভালো লাগবে না, তাই ইচ্ছে করেই লেট করলাম। গেস্টরা চলে গেছেন। উনাদের অনেক পছন্দ হয়েছে উনাদের। এখন শুধু জিসান ভাই মেয়েকে দেখবেন। তারপরেই এনগেজমেন্ট হবে, আর সেই দিনই বিয়ের তারিখ ঠিক করা হবে। জিসান ভাই আমাকে নিয়ে বের হবার সময় বলল, মা, হিয়াকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাচ্ছি। সবাই চমকে উঠল। হিয়ার কি হয়েছে? হাত পুড়ে গেছে। কাউকে দেখায়নি? ওমা, কখন পুড়ল? আম্মু আর্তনাদ করে উঠল। কিরে বললি না কেন? কিভাবে পুড়ল? মাছ উল্টাতে গিয়ে। দেখেছ? কই, আমাকে তো তখন বললি না। সবাই খুব বকাচকা করল। ডাক্তার ড্রেসিং করিয়ে আরও অনেক ঔষধ দিয়ে দিলেন। হাতের কবজি ঠিক নিচে পুড়েছে। ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমি চুপচাপ বসে আছি। জিসান ভাই ড্রাইভ করছেন। তোকে কিছু কথা বলা দরকার। বলেন। জিসান ভাই গাড়িটা রাস্তার পাশে সাইড করে রেখে কিছু সময় চুপচাপ বসে থাকে। আমি উনার মুখের দিকে তাকিয়ে আছি আগ্রহ নিয়ে কথা শোনার জন্য। উনি একবারও আমার দিকে তাকাননি। হিয়া, তুই বড় হয়েছিস, অনেক কিছুই বুঝিস। আমি বুঝি তোর মনে কি চলছে। তুই আমাকে নিয়ে কি ভাবিস। সত্যিই আপনি বুঝেন? জিসান কি হিয়াকে পছন্দ করে? আব্বু আম্মুকে জিজ্ঞেস করলেন। এমন তো কিছু মনে হয় না, তবে রেনু আপা হিয়াকে খুব পছন্দ করেন। উনি চেয়েছিলেন জিসান হিয়াকে বিয়ে করুক, কিন্তু এই ছেলের যা মতিগতি। কই, আপা তো আমাকে কখনো কিছু বলেনি। বলার মতো কিছু থাকলে তো বলবে। জিসান বিয়ে করতেই রাজি না। এখন যদি হিয়ার সাথে বিয়ের কথা হয় আর জিসান রাজি না হয়, তখন কি একটা বিশ্রী অবস্থা হবে। আপা হিয়াকে নিজের মেয়ে থেকে কম দেখে না কোনো দিন। হিয়াকে এমন একটা বিশ্রী পরিস্থিতিতে ফেলতে চান না। এটাও ঠিক, আব্বু গম্ভীরভাবে বললেন। তবে আম্মুর তবে শুনে আব্বু বললেন, তবে কি? রেহানের মনে কি আছে জানি না, তবে তোমার মেয়ের মনে কি আছে জানি। হিয়ার মনে কি আছে? হিয়া কি?
হিয়া জিসানকে পছন্দ করে। তাই নাকি? তোমাকে বলেছে কিছু? ধুর, আমাকে বলবে? মায়ের চোখ ফাঁকি দেয়া এত সহজ না। রেনু আপাও জানেন। বাহ, তুমিও জানো, আপাও জানে। শুধু আমি জানি না। আরে সবসময় সব কিছু জানতে হয় না, সময় জানলেই চলবে তোমার। হ্যাঁ, আমি তো গাধার খাটুনি খেটে মরি, এসব জেনে কি হবে? বাজে বকো না তো। আপা এবার খুব ক্ষেপে আছেন রেহানের উপর। সেটাই তো স্বাভাবিক, একটার পর একটা বিয়ের সম্বন্ধ ভেঙে দিচ্ছে। কি যে চায় আল্লাহই ভালো জানেন। জিসান যাই চাক, হিয়া বড় হয়েছে, সামনে অনার্স ফাইনাল দিবে। এবার কিন্তু আমাদের ভাবা উচিত, ভালো ছেলের খোঁজ করো। ঠিক বলেছ। লাইট অফ করে দাও তো, ঘুম পাচ্ছে। আমি সরে আসলাম। আরিফের রুমে আর যাইনি, সোজা নিজের রুমে চলে আসি। যে যাই ভাবুক, জিসান ভাইয়ের মনে আমি নেই, এটাই সত্যি। আমার খারাপ লাগলেও এটা সত্যি, আমার কষ্ট লাগলেও এটাই সত্যি। উনার মনে এখনো অন্য কেউ আছে। বিকেলবেলা বাগানে গেলাম। খরগোশ দুটোর সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে আমার। দোলনায় হালকা দোল খাচ্ছি আর খরগোশ দুটোর লুকোচুরি দেখছি। বাগানের অন্য পাশে দেখলাম জিসান ভাই ফোনে কথা বলছেন। ব্লু কালার টি শার্টে উনাকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে। এই লোকটাকে দেখে উনার বয়স অনুমান করা অসম্ভব। ভার্সিটির মেয়েদের ক্রাশ। ক্রাশ হবে না কেন? উনার মতো ব্যক্তিত্ব, কথা বলার স্টাইল, অমায়িক হাসি, যে কোনো মেয়ের মন ছুঁয়ে যাবার মতো। আমাকে দেখতে পেয়ে ফোন রাখতে রাখতে আমার দিকে আসছেন। কি রে, কি করছিস? বসে পড়লেন আমার পাশে। কিছু না, বসে আছি। তোর খরগোশ দুটো কেমন আছে? ভালো আছে। বাহ, আরও সুন্দর হয়ে গেছে এই কদিনে। মন খারাপ? না তো। তো এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলছি? রাগ আমার উপর? না তো, রাগ হবে কেন? তাহলে আগের মতো কথা বলছিস না কেন? কেমন করে যেন কথা বলছিস, আগের মতো বাসায় আসিস না। আমি তো ঠিক করেই কথা বলছি, যেভাবে বলা উচিত। বলেছিলাম না জ্বালাতন করব, তাই করছি না। তাই বলে এভাবে? বেশি পাকামো করতে হবে না, আগের মতোই চলবেন। আপনার এই অদ্ভুত ব্যবহার সবার চোখে বাজবে, বুঝছিস? বুঝেছি। গুড। হঠাৎ দেখি আমাদের বেলকনিতে আম্মু আর ফুপি কথা বলছেন। দু একবার আমাদের দিকে তাকাচ্ছেন। গতকাল রাতের কথা মনে পড়ে গেল। কি ভাবছেন উনারা ভাবতেই, তাই নর্মাল ব্যবহার করার চেষ্টা করলাম। কিন্তু ভেতর একটা অস্বস্তি হচ্ছে আম্মু আর ফুপিকে একসাথে দেখার পর। উঠে যে চলে যাব সেটাও অশোভন দেখায়। আমাকে উদ্ধার করে দিয়ে আরিফ আর দিয়া হাজির। যাক বাবা, এবার পরিবেশটা ঠিকঠাক লাগবে। চারজনের সন্ধ্যা পর্যন্ত আড্ডা চলল। ওই দিন জিসান ভাইয়ের কথাগুলো শোনার পরে, তারপর আব্বু আম্মুর আলোচনা শুনে আমি যতই স্বাভাবিক থাকার চেষ্টা করছি পারছি না। এর মধ্যে পরীক্ষার দরজায় কড়া নাড়ছে। এই সুযোগ এক অজুহাতে নিজের রুমেই বেশি সময় কাটাচ্ছি। পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। ধীরে ধীরে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। দেখতে দেখতে আমার পরীক্ষা শেষ। একদম ফ্রি হয়ে বাসায় সময় কাটাচ্ছি। এর মধ্যে ছোট মামা হাজির। ছোট মামা মামানি দেশের বাইরে থাকেন। 3 মাসের জানা দেশে ছুটি কাটাতে এসেছেন। সাথে উনাদের 5 বছরের ছেলে নুহাস। এখানে কয়েকদিন উনাদের সাথে খুব হইচই করে নুহাসকে নিয়ে সময় কেটে গেল। উনারা বাড়িতে ফিরে যাবার আগে আমাকে উনাদের সাথে নেয়ার জন্য বায়না ধরল। যাবার আগের দিন সন্ধ্যায় সবাই যখন একসাথে বসল তখন ছোট মামা বললেন, আপা, হিয়া আমাদের সাথে যাবে। তোরা এত দিন পরে এসেছিস, কত জায়গায় ঘোরাঘুরি করবে, হিয়া গিয়ে কি করবে? মামানি বললেন, ওর তো পরীক্ষা শেষ, শুধু শুধু বসে আছে বাসায়, আমাদের সাথে গেলে ঘোরাঘুরি করবে, হিয়ার সময় কাটবে, আমাদের ও অনেক ভালো লাগবে। মামানি আমাকে একটু বেশি আদর করেন, তাই উনিই বায়না ধরেছেন। আমি কিছু জানি না, ওর আব্বুকে বলো।
দুলা ভাই, হিয়া কিন্তু যাচ্ছে আমাদের সাথে। ফুপি বলল, যাক না, সারাদিন তো বাসায়ই বসে থাকে, ঘুরে আসলে ভালো লাগবে। ফুপির সাথে মামি যোগ করলেন, হ্যাঁ, এখনই তো বেড়ানোর সময়, কদিন পরে বিয়ে হয়ে গেলে তো হিয়াকে পাব না। আমি সোফার হাতলের এক কোনায় বসে আছি। জিসান ভাই মুচকি মুচকি হাসছে মামির কথা শুনে। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কিছুদিন ঘুরে আসুক। ছোট মাম্মির সাথে আমার খুব ভাব, উনার সাথে যাব, এতে আমিও খুব খুশি। অনেক দিন পর নানু বাড়ি যাব। এদিকে আরিফ আর দিয়া গাল ফুলিয়ে আছে, ওরাও যেতে চাইছে, কিন্তু আব্বু না করার আগেই জিসান সাহেব উনাদের নিষেধ করে দিয়েছেন, কারণ উনাদের পরীক্ষার পরই যাবার অনুমতি দেওয়া হবে, আর পরীক্ষা এখনো 2-3 মাস বাকি। এতেই দুজন ফুলে আছে। ওদের মন খারাপ দেখে আমারও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, কারণ জিসান ভাই না করার পরে আর কেউ অনুমতি দিবে না। নানু বাড়িতে দিনগুলো খুব আনন্দে কাটালাম সবার সাথে। প্রায় 2025 দিন থাকার পরে আব্বুর জরুরি তলবে বাসায় ফিরলাম। এসে দিকে এলাহি কাণ্ড, বাগান থেকে শুরু করে পুরো বাড়ির চিত্র যেন বদলে গেছে, সব পরিপাটি করে সাজানো হচ্ছে। বিষয়টা বুঝতে পারছি না। বাসায় ফেরার পর সবাই খুশি হলো, কিন্তু কেউ কিছু বলল না। দিয়া, বিষয়টা কি রে? কোনো বিষয়? বাসার চেহারা বদলে গেছে, কিছু একটার গন্ধ পাচ্ছি। আছে আছে, সিক্রেট, বলা যাবে না। বলা যাবে না মানে? কি হয়েছে বলো। আহা, ধীরে বাবু ধীরে, এতদিন পরে এসে সাথে সাথেই জেনে যাবে। কথাগুলো শুনে পিছনে ফিরে দেখি মাহি আপু। মাহি আপুও। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। তুমি কবে আসছো? তোকে বলবো কেন, খোঁজ নিয়েছিস এই কুদিন? নানু বাড়ি গিয়ে একদম সবাইকে ভুলে গেছিস? ঈশ্বরে, আমার মোবাইলটা পানিতে পড়ে 810 দিন যাবৎ নষ্ট হয়ে গেছে। নতুন মোবাইল নেয়ার জন্য আবার শহরে আসতে হবে, মামা আসতে নাই, মোবাইল ও নিই নাই। তারপর উনি নতুন একটা গিফট করলেন। তোমার তো সব দিকেই লাভ। দিয়া মুখ মোড়া দিয়ে বলল। জিসান ভাই, ফুপিও আসলো। আপু বলো না, কি হয়েছে? মাহি আপু শুধু হাসে, কিছু বলে না। আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি তো বলো। মাহি আপু আম্মুকে ইশারায় চুপ করিয়ে দিল। আমি কি বলবো? আমি কিছু জানি না, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করো। ধুর, কেউ কিছু বলছে না। মাহি আপু বলল, যা ফ্রেশ হয়ে রেস্ট নে, সন্ধ্যায় আমাদের সাথে বের হবি। কোথায় যাব? ফুপি বললে, ওমা, সব শপিং করতে হবে না, আজকে জুয়েলারিগুলো নিয়ে নিব। কিসের শপিং? আর কিসের জুয়েলারি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু আর ফুপি অন্য রুমে চলে গেছেন ইতোমধ্যে। আরিফ রুমে ঢুকতে ঢুকতে বলল, বিয়ের। বিয়ের? কার বিয়ে? দিয়া আর মাহি আপু হাসছে। মাহি আপু কানে কানে বলল, তোকে মামা বাড়ি থেকে বিদায় করার ব্যবস্থা করেছে। আমি আকাশ থেকে পড়লাম। কি মানে কি? বলা নেই কওয়া নেই, হুট করে বিয়ে বললেই বিয়ে হয়ে যাবে? মগের মুল্লুক নাকি? রাগে গড়গড় করতে করতে রুমে এসে হাতের মোবাইল ছুঁড়ে বিছানায় ফেললাম। দিয়া মাহি আপু পিছনে পিছনে আসলো। হিয়া, তুই আগে শাওয়ার নে, তারপর বলছি সব। মাথা ঠান্ডা করো। মাহি আপু জোর করে ওয়াশরুমে পাঠিয়ে দিল। অনেকটা সময় নিয়ে শাওয়ার নিলাম। আমার ভীষণ কান্না পাচ্ছে, চোখের পানি থামছেই না। শাওয়ার নিয়ে বের হয়ে দেখি মাহি আপু আর দিয়া এখনো আছে। মাথায় টাওয়াল জড়িয়ে বেডের এক কোনায় বসে পড়লাম। আমার চোখ লাল দেখে দিয়া চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, আপু তুই কান্না করছিস? আমি চুপচাপ বসে আছি। দেখ হিয়া, আমরা এত কিছু জানি না। দায়িত্ব নিয়ে বিয়ে ঠিক করার কাজটা ভাইয়া করেছে। কি? জিসান ভাই? ভাইয়ার পছন্দ কি খারাপ হতে পারে বলো? চল দিয়া, আমরা গেলাম, তুই রেস্ট নে। মাহি আপু, দিয়া চলে গেছে। রাগে দুঃখে তাড়াতাড়ি চেঞ্জ করে নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। কি সমস্যা আপনার? আরিফের রুমে জিসান ভাই ল্যাপটপে কাজ করছেন।
শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়ে দেখি আরিফ কোথাও যাচ্ছে। জিসান ভাই কোথায়? আমার রুমে। তুই কই যাচ্ছিস? হাতে এগুলো কি? ভাইয়ার কি দরকারি কাগজপত্র, কুরিয়ার করতে যাচ্ছি। কথা না বাড়িয়ে সোজা আরিফের রুমে চলে আসি। আমার প্রশ্ন শুনে জিসান ভাই হা করে কিছু সময় তাকিয়ে থেকে বলল, কি সমস্যা মানে? এখন আপনাকে মানেও বোঝাতে হবে? আমি তো আর আপনাকে জ্বালাতন করছি না। আপনার কি এমন অনিষ্ট করেছি আমি? এসব কি বলছিস আর কেন বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। অহহ, উনি এখন কিছু বুঝতে পারছেন না? উনি সাধু। দেখ, হেয়ালি করবি না, যা বলার সরাসরি বলবি। বিয়ে আপনি ঠিক করেছেন? হ্যাঁ, করেছি। তো কি হয়েছে? কি হয়েছে মানে? আমার লাইফ, আমি কাকে বিয়ে করব না করব সেই সিদ্ধান্ত আমি নিব। আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি? আপনার সব সিদ্ধান্ত কেন আমার উপর চাপিয়ে দিবেন? জিসান ভাই কিছু সময় মেরে দাঁড়িয়ে থেকে ধপাস করে বসে আবার কাজ শুরু করলেন। উনার এই ভাবলেশীন ব্যবহার দেখে আগে আমার গা জ্বলে যাচ্ছে। টান দিয়ে ল্যাপটপ সরিয়ে নিলাম। আরে কি করছিস? ল্যাপটপ সরিয়ে অন্য জায়গায় রেখে বললাম, আগে আমার প্রশ্নের উত্তর দিন। কি উত্তর দিব? বল, প্রশ্ন করো। আপনার প্রবলেমটা কি জানেন? না তো। কি প্রবলেম? বল তো। আপনার ইগো, আর আপনার মাঝে একটা স্বৈরাচারী মনোভাব। আপনার সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিতে চান সবসময়, তাই? জি, একদম তাই। কে বলেছে আপনাকে আমার বিয়ে ঠিক করতে? তোকে বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় করার জন্য বিয়ে ঠিক করা হয়েছে। উত্তর পেয়েছিস? হ্যাপি? এখন ল্যাপটপ দে। আমার চোখ দিয়ে টপক করে পানি পড়ছে। জিসান ভাই একটু থমকে গেলেন। আমাকে পুতুল মনে হয় আপনার? কী সব বলছিস? তোকে পুতুল মনে করব কেন? আপনি আমাকে পুতুলই মনে করেন। না হলে আমার ও মন বলে কিছু আছে সেটা বুঝতে পারতেন। আমার অনুভূতির কোনো মূল্য আপনার কাছে নেই সেটা জানতাম, কিন্তু আমার ভালো লাগা মন্দ লাগা এসবের ভাবনাও নেই। ওহ আচ্ছা, ছেলে তোর পছন্দ না হলে বিয়ে ভেঙে দেই। ছেলে কি করে, কেমন দেখতে, কানা খোড়া যাই হোক দেখবও না, তবে বিয়ে আমি করব। এখানেই করব। সে কি কথা? ছেলে কানা খোড়া হবে কেন? দেখ, এই দেখ ছেলের ছবি। মোবাইল থেকে ছবি বের করে চোখের সামনে ধরলেন। একবারও তাকিয়ে দেখিনি। আমি উনার মুখের দিকে কঠিন মুখে তাকিয়ে দেখছি। আমার মনের কোনো মূল্য আপনাদের কাছে নেই, তো বিয়ে এখানেই হবে। তাতে আমি সুখী হই বা না হই। ছেলে খুবই ভালো, হ্যাপি রাখবে সবসময়। আমি আর একটা কথাও বলিনি। নিজের রুমে চলে আসে, দরজা লক করে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে কেউ আমার হৃৎপিণ্ডে ছুরি দিয়ে খুঁচিয়ে ফালাফালা করছে। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। দরজায় ধুমধাম শব্দে ঘুম ভাঙল। দরজা খুলে দেখি দিয়া মেজাজ খারাপ হয়ে গেছে। তোর আর কোনো কাজ নেই? আমি একটু ঘুমালে তোর কি অশুদ্ধ হয়ে যায় শুনি? সহ্য হয় না। এত মেজাজ দেখাচ্ছিস কেন? আম্মু ডাকছে। গেস্ট আসছে। কিসের গেস্ট? আরে ছেলে পক্ষে তারা বিয়ের জন্য যে রিসোর্ট বুকিং দিয়েছিল সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পুলিশ ব্লক করে দিয়েছে। উনারা হোটেলে উঠতে চেয়েছিল, কিন্তু আব্বু ফুপ্পি তারা উনাদের জোর করে বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসছে মানে? আব্বু বলছে দুটো বাড়িতে এতগুলো রুম খালি পড়ে থাকতে গেস্ট কেন হোটেলে থাকবে? আজীব তো। উনাদের কি বাড়ি ঘর নাই? এসবের মানে কি? তুই দেখি কিছুই জানিস না। আম্মু বলেনি। উনারা চিটাগং থেকে এসেছেন, 5-7 দিন থেকে বিয়ের পরে একেবারে যাবেন, এই জন্য একটা রিসোর্ট বুকিং করেছিলেন। আম্মু কই? নিচে আছে। তুই তাড়াতাড়ি আয়, বলে দিয়া চলে গেল। নানু বাড়ি থেকে এসে যা হচ্ছে তাতে আমার মাথা গুলিয়ে যাচ্ছে। বুঝতে পারলাম বিয়েটা চিটাগং হচ্ছে। নিশ্চয়ই মাহি আপুর হাত আছে এখানে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই দেখি জিসান ভাইও নিচে যাচ্ছেন। আমাকে দেখেই বললেন, এখনো যাসনি নিচে? আমি কিছু না বলে চুপচাপ নিয়ে চলে আসি।
এসে দেখি 8-10 জন মানুষ। আমাকে দেখে একজন অল্প বয়স্ক মহিলা বললেন, আরে তুমি তো হিয়া। আমি সালাম দিলাম। কেমন আছো তুমি? ভালো। আপনি? অনেক ভালো। আমার একমাত্র দেবরের বিয়ে, আর আমি ভালো থাকব না বলেই মিষ্টি করে হাসলেন। মাহির কাছে তোমার অনেক গল্প শুনেছি। আমি রিয়াদের ভাবি, আর এই আমার মেয়ে তিথি। 7-8 বছরের মিষ্টি একটা মেয়েকে দেখিয়ে বললেন, এসো বসো আমাদের সাথে। আমাকে হাতে ধরে নিয়ে গেলেন সবার মধ্যে। আমি খুব আনইজি ফিল করছিলাম। জিসান ভাই, আম্মু সবাই এখানে। পাশে বসা একটা মেয়ে বলল, আপু, আমি রাইসা, রিয়াদ ভাইয়ের ছোট বোন। কেমন আছো তুমি? আমি ভালো আছি। সেদিন যখন এসেছিলাম তুমি তো ছিলে না, তাই দেখা হয়নি। কোন দিন? এনগেজমেন্টের দিন। আমিও এসেছিলাম আম্মুর সাথে। অহ, না বুঝেই অহহ বললাম, কিসের এনগেজমেন্ট? মাথায় ঢুকছে না। মাহি ভাবি তো সব সময় তোমার কথা বলে। মাহি ভাবি? আরে 2 দিন পরে তো ভাবি ডাকতেই হবে, তাই আগেই অভ্যাস করছি। সবাই রাইসার কথা শুনে হেসে উঠল। সবটা ক্লিয়ার এখন। এদিকে ওদিকে তাকিয়ে মাহি আপুকে খুঁজছি, কিন্তু এখানে নেই। জিসান ভাই আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই হাসি দেখে গা জ্বলে যাচ্ছে আমার। মাহি আপুর বিয়ে? কি ভয় দেখালো আমাকে। জিসান ভাইয়ের সাথে কথা বলার পরে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর গলা শুনে ঘুম ভাঙল। আম্মু এত উচ্চস্বরে কেন কথা বলছে? ঘুম হালকা হতেই কানে আসলো। বিয়ের দিনও কেউ এভাবে পড়ে পড়ে নিশ্চিন্তে ঘুমায় এই জীবনে দেখিনি। এবার যদি না উঠিস হিয়া। এই যা তো, তোর আব্বুকে ডেকে আন। আম্মুর কথা শুনে মনে পড়ল আজকে আমার বিয়ে। তড়িঘড়ি করে উঠে বসলাম। দেখি দিয়া আর আম্মু দাঁড়িয়ে। আম্মুর চোখে মুখে বিরক্তি। এবার উঠে উদ্ধার করেন আমাকে। বিয়ের দিনেও উনারে 1-0 জনে ডেকে তুলতে পারে না। আমি আশেপাশে ভালো করে তাকিয়ে বললাম, আম্মু তোমরা তো 2 জন, বাকি 8 জন কই? আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রাগে বিড়বিড় করতে করতে চলে গেল। মাঝে মধ্যে আম্মু যখন রেগে যায় তখন আরেকটু রাগিয়ে দিতে আমার খুব মজা লাগে। তোর কপাল ভালো আজকে তোর বিয়ে, না হলে আম্মু যা রেগে আছেন। কতক্ষণ ধরে ডেকে যাচ্ছে, তোর ওঠার নাম নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। দিয়াও চলে গেল। আজ বিয়ে মনে পড়তেই হাত পা যেন জমে আসছে। বিয়ের করা এত ঝামেলা। ধুর, এই মনের বিয়ের ড্রেস পরে সারাদিন সেজে বসে থাকা। অনেক বিরক্ত লাগছে আমার। আমি কখন এই আজাব থেকে বের হব? প্রাণটা হাঁসফাঁস করছে। ঘরোয়া আয়োজন বললেও আমি তো দেখছি লোকজনের অভাব নেই। এত লোক কোথা থেকে আসলো? জিসান ভাই কিছু সময় পাশে বসেছিল, তারপর উঠে কার সাথে কথা বলায় ব্যস্ত। দিয়া আর মাহি আপু সবাই ব্যস্ত। এদিকে আমার অবস্থা খারাপ। ওয়াশরুমে যাব তার উপায় নেই। কাউকে সামনে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকিয়ে মাহি আপুকে দেখে ইশারা করতেই কাছে আসলো। রায়বাদিনী নন্দিনী, পাইছি তোমারে। অনেক তো মজা করছিলা আমারে নিয়া। এখন তোমারে একটু খাটিয়ে শোধটা নিয়ে নিব। কিছু লাগবে তোর? তোমরা সবাই কই থাকো? এইদিকে আমার দম বেরিয়ে আসছে। আর কত সময় এভাবে থাকতে হবে? কত সময় এভাবে থাকতে হবে সেটা নিয়ে ভাবছিস? নাকি কখন কবুল বলবি তার জন্য তরস হইছে না? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল মাহি আপু। উফ, তুমি সারাক্ষণ পারো। ওয়াশরুমে যাব কিভাবে? ওহ আচ্ছা, আয় আমার সাথে। এই লেহেঙ্গা পরে হাঁটা যাচ্ছে না তো। এটা তো একটু ধরে রাখতে হবে, তাই তো? ওই দিয়া। হে, কি হয়েছে বলো? হিয়া ওয়াশরুমে যাবে, একটু হেল্প করো। মাহি আপু আর দিয়া লেহেঙ্গা সামলাতে সামলাতে নিয়ে গেল। ওয়াশরুমের গ্লাসে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। উফ, কি সুইট লাগছে আমাকে। ওই হিয়া, ওয়াশরুমে ঢুকে ঘুমিয়ে পড়ছিস? মাহি আপু তাড়া দিচ্ছে। ধুর,
নিজেকে বুবু দেখতে কত সুন্দর লাগছে। ইচ্ছে তো হচ্ছে নিজেকে একটা চুমু খেতে। হাতে একটা চুমু দিয়ে আলতো করে গালে ছুঁয়ে দিলাম। আপুর তারায় ওয়াশরুম থেকে বের হলাম। আপু, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জানি না, হাত পা জমে আসছে। মনে হয় অজ্ঞান হয়ে যাব। লক্ষ্মী বোন আমার, এত টেনশন নিচ্ছিস কেন? এই জন্য এমন হচ্ছে। দেখো, আমি ঘেমে যাচ্ছি এসির মধ্যে থেকেও। আয় তুই বস এখানে, তোকে ঠান্ডা শরবত করে দিচ্ছি, ভালো লাগবে। আপু আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি মনে মনে হাসছি। খাটো খাটো, খুব মজা করেছিলা দুজনে। বেকুব বানিয়ে ছেড়েছ। বিয়ে পড়ানোর সময় কবুল বলতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছিল। আমি সেই নিজের বাড়িতে থাকব, বাবা মাকেও ছেড়ে দূরে যেতে হচ্ছে না। আমি যাকে মনে মনে চেয়েছিলাম সেই মানুষই এসেছে আমার জীবনে। তাকেই আপন করে নিচ্ছি, তবুও কান্না পাচ্ছিল। বিয়ে জিনিসটা কেমন? কবুল বলার সাথে সাথে আরেকজন মানুষের জীবনের সাথে আজীবনের জন্য জড়িয়ে যাওয়া, কত দায়িত্ব গ্রহণ করা, নিজের ব্যক্তিগত স্বাধীন জীবন কাউকে প্রবেশাধিকার দেওয়া, কত কিছু মাথায় আসছে। বিয়ের পর্ব সমাধান হলো। অবশেষে আমি উনাকে পেলাম। রাতে মাহি আপু দিয়ে আমাকে জিসান ভাইয়ের রুমে দিয়ে চলে গেল। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। এই রুমটা আমার অপরিচিত নয়। কতবার এসেছি এই রুমে, তবুও একটা অস্বস্তি হচ্ছে। প্রায় আধা ঘন্টা পরে জিসান ভাই রুমে আসলো। উনাকে দেখে বুকের ভেতর সেই হাতুড়ি পিটানোর শব্দ শুনতে পাচ্ছি। হাত পা ঝিমঝিম করছে। জিসান ভাই আর আমি একটা রুমে, আমরা স্বামী স্ত্রী। ভাবতেই আমার, উনি কি বলবেন এখন? আমি তো কথা খুঁজে পাচ্ছি না। এভাবে স্ট্যাচু হয়ে আছিস কেন? ঠিক আছিস তো? উনার কথা শুনে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে যেন। ঠিক আছি। জিসান ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে নিলাম। তোকে আজ অনেক সুন্দর লাগছে। উনার কথায় একটু লজ্জা পেলাম। চোখ নামিয়ে নিলাম। জামাইকে সালাম করতে হয়, সেটাও জানিস না? এই রে, মাহি আপু কি যেন বলেছিল। হ্যাঁ, সালাম করতে বলেছিল বোধহয়, ভুলেই গেছি। তড়িঘড়ি করে সালাম করতে উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। আরে আস্তে আস্তে, টুপ করে সালাম করে নিলাম। আরে আরে সালাম করতে হবে না, এমনি বললাম। তুই এত অ্যাবনর্মাল বিহেভ করছিস কেন? টেক ইট ইজি। তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে নামাজ পড়ব। ফ্রেশ হয়ে দুজন একসাথে নামাজ আদায় করলাম। অন্যরকম একটা প্রশান্তিতে মন ভরে গেল। বেডের একপাশে বসে আছি। জিসান ভাইও এসে একটা বালিশে হেলান দিয়ে বসলেন। ওখানে বসে আছিস কেন? এখানে আয়। আমিও বাধ্য মেয়ের মতো উনার পাশে গিয়ে বসলাম। জিসান ভাই আমার হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে নিলেন। উনার স্পর্শে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে আমার। ওই দিন আমার কথায় খুব কষ্ট পেয়েছিলি। হালকা মাথা নেড়ে জবাব দিলাম। আমি নিজেই বুঝতে পারছিলাম না কি করব, সবাই কিভাবে রিয়েক্ট করবে। কিন্তু যেদিন ইশতিয়াককে দেখলাম তোর পিছনেই বেশি ঘুর ঘুর করছে, আমার খুব রাগ হচ্ছিল। আপনি জেলাস ছিলেন? হ্যাঁ ছিলাম। তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারবো না, সেটা অনেক আগেই বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু কি? বিবেক বাধা দিচ্ছিল। মনে হচ্ছিল আমার আর তোর মাঝে অনেক গ্যাপ। জেনে শুনে তোকে অসম একটা সম্পর্কে জড়াতে ইচ্ছে করছিল না। জিসান ভাইয়ের কথাগুলো শুনে আমিও স্বাভাবিক হয়ে গেলাম। ভয় অস্বস্তি অনেকটা কেটে গেছে। ওহ, এখন বুঝি বয়স কমে সমান হয়ে গেছে? তা কমেনি আবার, 10 বছর কমে গেছে। অনেক রাত হয়ে গেছে গল্প করতে করতে। জিসান ভাই বলল, সারাদিন তো অনেক ধকল গেল, চল ঘুমাই। আমিও সায় দিলাম। আমি যখন বালিশটা ঠিক করে শুতে যাব তখন উনি বললেন, সত্যিই ঘুমাবি? এ কথা শুনে উনার দিকে ফিরে তাকিয়ে বললাম, হ্যাঁ, আপনিই তো বললেন। আচ্ছা ঠিক আছে ঘুমা। আমি শুতে যাব। উনি হাতটা টেনে উনার বুকে টেনে নিলেন আমাকে। ওখানে ঘুমাতে কে বলল তোকে? তো কোথায় ঘুমাবো?
এখানে বলে আমাকে বুকে জড়িয়ে নিলেন। উফ, এভাবে কেউ ধরে রাখলে আমি ঘুমাতে পারি না। এখন থেকে এভাবেই ঘুমাতে হবে বলেই কপালে একটা চুমু দিলেন। কি করছেন কি? আমার বউকে আমি দিলাম, তোর কি সমস্যা? চুপচাপ ঘুমা বলেই চোখ বন্ধ করে নিলেন। উনার এতটা কাছে আমি, উনার প্রতিটি হার্টবিট শুনতে পাচ্ছি, উনার নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে আমায়। পরদিন সকালে আম্মু, ফুপি, মাহি আপু নাস্তা তৈরি করছে। আমিও গেলাম। ডাইনিং এ আব্বু, রিয়াদ ভাইয়া, আরিফ, দিয়া বসে নাস্তা করছে। জিসান কই রে? জিসান ভাই তো ঘুমাচ্ছে। আব্বুর কাশি শুনে গিয়ে তাড়াতাড়ি পানি দিলাম। ভীষণ খেয়েছেন। মাহি আপু রিয়াদ ভাইয়ার মুখে, রিয়াদ ভাই মাহি আপুর মুখের দিকে তাকিয়ে আছে, আবার আম্মুর দিকেও তাকাচ্ছে। দিয়া ঠিক করে হেসে মুখ হাত চেপে হাসি থামিয়ে দিল। আমি বুঝতে পারলাম না কি হচ্ছে এখানে। এদিকে জিসান ভাইও সিঁড়ি দিয়ে নেমে এসেছে। ওই তো জিসান ভাই এসে গেছে বলেই মাহি আপু মুখ টিপে হাসছে। এতক্ষণে বুঝলাম আমি জিসান ভাই বলেছি বলেই আব্বু ভীষণ খেয়ে গেছেন। বিয়ে হলেও যেন কিছুই বদলায়নি। এই বাড়ি আমার কাছে নতুন নয়। ছোট্টবেলা থেকেই এই বাড়ির প্রতিটি কোণা আমার চেনা। শুধু আমার নিজের রুমটা ছাড়তে হয়েছে। রুমে এসে দেখি জিসান ভাই বই পড়ছেন। আমি যে আসলাম উনি তাকিয়েও দেখেননি। আমি ড্রেসিং টেবিলের সামনে গুছিয়ে রাখছি। গ্লাসে দেখলাম উনি আমার পেছনে এসে দাঁড়িয়েছেন। ঘুরে দাঁড়িয়ে বললাম, কি তোর মাথায় কি আছে? মাথায় হাত দিয়ে বললাম, কই কিছু নেই তো। এজন্যই কি? তোর মাথায় যে কিচ্ছু নেই এই জন্যই। কি বলবেন তো? আমি তোর ভাই লাগি। অহ, এতদিনের অভ্যাস। সবার সামনে কি একটা লজ্জায় পড়তে হলো তোর গাধামির জন্য? আমি কি ইচ্ছে করে বলেছি নাকি? আর একদিন যদি মুখ ফসকেও বের হয় তবে দেখিস। কি করবেন? কি করব? জিসান ভাই আরেকটু কাছে এসে বললেন, দেখিস কি করি। আর একদিন যদি মুখ ফসকেও ভাই বের হয় তবে দেখিস। কি করবেন? কি করব? জিসান ভাই আরেকটু কাছে এসে বললেন, দেখিস কি করি। আমি উনার চোখের দিকে তাকিয়ে বলে ঘুরে আমার কাজ করতে লাগলাম। ওই কি? জিসান ভাই টান দিয়ে উনার দিকে ফেরালেন। কিছু না। এমন করে বলছেন যেন আমি ইচ্ছে করেই করেছি। ইচ্ছে করে করিসনি ঠিক, কিন্তু নিজেকে বিরাট বড় মাপের বুদ্ধ প্রমাণ করেছিস। এখন যা, একটা কফি নিয়ে আয়। এই লোকটার জন্য কফি করতে করতে আমার জীবন তেজপাতা হয়ে যাবে। বরের জন্য কফি? মিষ্টিটা একটু কম করে দিও ভাবি। পিছনে তাকিয়ে দেখি রিয়াদ ভাইয়া আর মাহি আপু দাঁড়িয়ে। ভাইয়া, আপনি ভাবি ডাকছেন কেন? জিসান ভাইয়ের বউ বলে কথা। এই বাড়ির 10টা না, 5টা না, একটাই মাত্র ভাবি। তো কি ডাকবো? বুঝেছি। তো মিষ্টি কম দেব কেন? মাহি, তুমি বোঝাও তোমার এই বোনকে। আমার দ্বারা হবে না, বুঝে গেছি। কি বুঝাবে? মাহি আপু আরও কাছে ঘেঁষে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রেখে বলে, আসলে হয়েছে কি হিয়া, বিয়ের পর নতুন নতুন সব কিছুই মধু মধু মনে হয়, তাই মিষ্টি কম দিলেও চলে। এখন যদি কোলার জুস নিয়েও ভাইয়াকে দিস, সেটা খেয়েও বলবে সাধু। সাধু? তোমার হাতে জাদু আছে, এই হাতের ছোঁয়ায় সব কিছু অমৃত মনে হয়। ফিল্মি স্টাইলে ডায়লগ দিয়ে যাচ্ছে মাহি আপু। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি। তো রিয়াদ ভাইয়া তোমার হাতের কোনো অখাদ্যকে অমৃত বলেছে শুনি? ওসব শুনতে নেই বেবি, ওটা সিক্রেট বলেই চোখে টিপ্পনি কাটল। আরে আরে, সিক্রেট ফাঁস হয়ে গেলে তোমার আপুর রন্ধন শিল্পের গুমর ফাঁস হয়ে যাবে কিনা? মানে? মানে উনি আমাকে 1 কাপ চা করে দিয়েছিলেন। অতি যত্নের ঠেলায় খুব সম্ভবত 2 থেকে 3 চামচ দুধ, 2 চামচ চিনি আর আধা চামচ লবণ দিয়েছেন। ও হ্যাঁ, ডাক্তার সাহেবা স্বাস্থ্য সচেতন কিনা, তাই সাথে এলাচ, লবঙ্গ, আদাও দিয়েছেন। বুঝতে পারছো কত সুস্বাদু হয়েছিল? তুমি আবার আমাকে খোঁটা দিচ্ছ? আমি কি জানতাম না কি লিকার চায়ে আদা, লবঙ্গ এসব দেয়, দুধ চায়ে দেয় না?
জীবনেও আর কিছু করে খাওয়াবো না। রিয়াদ ভাইয়া কথা শুনে আমি হাসতে হাসতে শেষ। আসলে মাহি আপু কখনো কিচেনে যায়নি। সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত, আর রান্নায় কখনো কোনো আগ্রহই ছিল না। ফুপি অনেক বলেও কিছু হয়নি। ওদের খুনসুটি আমার খুব ভালো লাগছে। আমার কফি ইতোমধ্যে হয়ে গেছে। রিয়াদ ভাইয়া আর মাহি আপু এটা নিয়ে পাল্টাপাল্টি যুক্তি দেখাচ্ছে। দিয়াও এসে যোগ দিল। আমি হাসতে হাসতে কফি নিয়ে চলে এলাম। এই নিন আপনার কফি। হাত বাড়িয়ে কফি নিলেন। এভাবে হাসছিস কেন? কি হয়েছে শুনবেন? বলো শুনি। ওদের কথাগুলো বললাম। বলে আবার হাসি পেয়ে গেছে। ঠিকই তো বলেছে। মিষ্টি বউ থাকলে এক্সট্রা মিষ্টির দরকার নেই তো। উনার কথা শুনে আমার হাসি থেমে গেছে। উনি কি অদ্ভুতভাবে তাকিয়ে আছেন, গভীর দৃষ্টিতে। এই দৃষ্টিতে কিছু একটা আছে। নে কফিতে একটা চুমুক দিয়ে দে। কেন? মিষ্টি ঠিক আছে কিনা দেখে দিবি সবসময়। সেটা তো, এক চুমুক সবসময়ই খাই। বলতে বলতে এক চুমুক দিলাম। জানি তো, কিন্তু আজকে হাসির জন্য ভুলে গেছিস। এই রে, একটা ধরা খেলাম। জানেন মানে? ওই যে আমার কফির কাপে আমার আগে একটা বিড়াল মুখ দেয়। সেটা জানি আমি। আমি বিড়াল। উনি হাসতে হাসতে কফিতে চুমুক দিচ্ছেন। কারো উপকার করলে এমনই কথা শুনতে হয়। ঠিক আছে, আর দেব না। আমি মন খারাপ করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। কাঁধে গরম একটা বাতাস অনুভব করলাম। না, ভুল হয়নি, এটা নিঃশ্বাসের। জিসান ভাই আমার ঠিক পিছনে এসে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে মুখ রেখে বললেন, এই বিড়ালটি যদি মুখ না দেয় সেই কফি তো খাওয়া যায় না। তুই যে রোজ এমন করিস সেটা অনেক আগে থেকেই জানি। একদিন দেখছিলাম, তারপর কিছুদিন খেয়াল করে দেখেছি। শুন। আমাকে উনার দিকে ফেরালেন। কি? আমি কিন্তু জেনে শুনেই কফি খেতাম। এবার আমার ঠোঁটের কোণে হাসি আসলো। তার মানে আপনিও প্রেমে পড়েছিলেন? না তো। জানিস না প্রেমে পড়া বারণ? কেন বারণ? তোর প্রেমে পড়া বারণ ছিল। তোর প্রেমে পড়ার কোনো কারণ ছিল না, তাই বুঝি। কেন জানিস? কেন? উত্তরটা প্রথম আমিও জানতাম না, এখন জানি। কারণ তুই আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছিস। যখন চাইতাম তোকে সামনে পেতাম। আমার প্রয়োজনে সব কিছু তো খেয়াল করতিস। কখনো মনে হয়নি তুই না থাকলে কি হবে। তুই যখন আমার নিত্যদিনের অংশ হয়েছিলি, তাই তোর মাঝে মজে গেছি কখন নিজেই তো বুঝিনি। বলেই কপালে একটা চুমু খেলেন। আমার চোখ ভিজে গেছে। আমি ভাবতাম এই মানুষটা আমার অনুভূতি বুঝে না, অথচ এই মানুষটাই আমার থেকে বেশি ভালোবেসে গেছে নিজের অজান্তেই। এই গল্পের পরবর্তী পর্ব শুনতে কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো তোমাদের প্রিয় বন্ধুদের কাছে। এমন রোমান্টিক গল্প শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।